করব অনার্স সেকেন্ড ইয়ারের সাথে আমার আজকের অনলাইন ক্লাস। তোমাদের সাথে আজ বিজনেস কমিউনিকেশন বিষয়ে চ্যাপ্টার 6 আদার ফর্মস অফ বিজনেস কমিউনিকেশন এর বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা শুরুতে যে টপিকটি সম্পর্কে জানব তা হলো টাইপস অফ এমপ্লয়মেন্ট ইন্টারভিউ। দেখো, এমপ্লয়মেন্ট ইন্টারভিউ বা জব ইন্টারভিউ সেটা এক একটা প্রতিষ্ঠান এক এক রকমভাবে আয়োজন করে থাকে। Interviews are conducted by using different techniques. Organizations use selection interview that they think best. মানে এক একজনের কাছে এক একটা টেকনিককে বেস্ট মনে হয়। তার মধ্যে বেশ কিছু টেকনিক আসলে খুব বেশি ব্যবহৃত হতে দেখা যায়, যেগুলি আমরা আজকে জানবো। নাম্বার 1, স্ক্রিনিং। When the number of applicants for any job is very large, most of the firms screen the applications to weed out unsuitable candidates. Then some more candidates are eliminated through a preliminary interview. Only very few candidates who are really good are called for the final interview. অর্থাৎ স্ক্রিনিং যে পদ্ধতিটি সেটি হলো যখন কোনো প্রতিষ্ঠানে কোনো পদের জন্য অনেক বেশি সংখ্যক আবেদন জমা হয়, তখন আসলে এত বেশি সংখ্যক অ্যাপ্লিকেন্টকে বা এত বেশি সংখ্যক প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকাটা আসলে খুব কষ্টসাধ্য হয়ে যায়। সে কারণে তারা স্ক্রিনিং পদ্ধতির মাধ্যমে দেখা যায় যে অ্যাপ্লিকেশনগুলো জমা হয় সেই অ্যাপ্লিকেশনগুলোকে যাচাই বাছাই করে সেখান থেকে আনসুইটেবল যে ক্যান্ডিডেট থাকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং পরবর্তী ধাপে আবার যাদেরকে বাছাই করা হয় তাদের মধ্যে আবার কিছু প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয় এবং সেখান থেকেও আরও কিছু ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়, এবং সর্বশেষ আসলে ফাইনাল ইন্টারভিউর জন্য খুব অল্প সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হয়। ঠিক আছে, এটা আসলে দেখা যায় যে যখন ধরো একটা প্রতিষ্ঠানে পদের মানে শূন্য পদ আছে 10টা বা 12টা, কিন্তু সেটার বিপরীতে তোমার অ্যাপ্লিকেশন পড়েছে 60,000, 70,000, 1 লাখ, তখন আসলে এতজনকে তো আসলে ইন্টারভিউর জন্য ডাকাটা সমীচীন হয় না, তাই না? সেক্ষেত্রে করা হয় কি, যে অ্যাপ্লিকেশনগুলো জমা হয় সেই অ্যাপ্লিকেশন বা সেই সিভিগুলোকে আসলে স্ক্রিনিং করা হয় এবং সেখান থেকে আনসুইটেবল ক্যান্ডিডেটদেরকে বাদ দেওয়া হয়। সেই বাদ দেওয়ার পরেও আবার দেখা যায় কিছু প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়, তারপর সেখান থেকেও আরও কিছু ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়, এবং সর্বশেষ যারা ফাইনালি ইন্টারভিউ বোর্ড ফেস করে তাদের মধ্য থেকে সুযোগ্য ব্যক্তিটিকে বেছে নেওয়া হয়। এটি তো একটি পদ্ধতি, এটা আসলে আমরা অনেক ক্ষেত্রেই এটা দেখে থাকি। দ্বিতীয় যে পদ্ধতিটি আমরা জানবো সেটি হলো র্যান্ডম অ্যাপিয়ারেন্স। Some interviewers still believe that the man is more important than the application. They want to judge a man by his personal appearance rather than on the basis of the application. So they call every applicant for interview. This method is very helpful to select brilliant candidate, but it is usually expensive and time consuming. র্যান্ডম অ্যাপিয়ারেন্স সেটিতে আসলে ইন্টারভিউয়ার যারা থাকেন, অর্থাৎ যারা নিয়োগদাতা থাকেন, তারা আসলে মনে করেন যে একজন ব্যক্তিকে যাচাই করার জন্য একটা আবেদন বা একটা সিভি আসলে যথাযথ নয়। ঠিক আছে, যে কারণে তারা মনে করেন যে প্রত্যেককে আসলে সুযোগ দেওয়া দরকার। তারা প্রত্যেককে পার্সোনালি আসলে ইন্টারভিউ বোর্ড ফেস করার জন্য আমন্ত্রণ জানান, কারণ তারা মনে করেন যে প্রত্যেকের পার্সোনাল যে অ্যাপিয়ারেন্স আছে, মানে প্রত্যেকে সরাসরি নিজেকে তুলে ধরার মাধ্যমে যতটা প্রকাশ করতে পারবে একজনের সিভি বা একজনের অ্যাপ্লিকেশন আসলে একজন মানুষ সম্পর্কে ঠিক ততটা প্রকাশ নাও করতে পারে। যে কারণে তারা দেখা যায় প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টকে ইন্টারভিউর জন্য ডাকেন, এবং এই মেথডটি ব্যবহার করে আসলে অবশ্যই সুযোগ্য ব্যক্তিটিকে বেছে নেওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু সমস্যা হলো এটি খুব বেশি এক্সপেন্সিভ, মানে খুব বেশি এর জন্য ব্যয় হয় অনেক বেশি, এবং এটা আসলে সময় সাপেক্ষ। এটাই হলো এটার একটা লিমিটেশনস। ঠিক আছে, যে এটা অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক বেশি সময় সাপেক্ষ। তৃতীয় যে পদ্ধতিটি আসলে অবলম্বন করা হয় সেটি হলো টেস্টস, এবং বর্তমান সময়ে আমরা দেখি এটাই অনেক বেশি ব্যবহৃত হচ্ছে। Nowadays, a large number of firms emphasize on taking written or oral tests to judge intelligence, general knowledge, proficiency in language, etc. of the candidate. Candidates who
qualify these tests are invited for final interview. বর্তমান সময়ে আমরা অধিকাংশ প্রতিষ্ঠানে দেখি যে তারা আসলে একজন এমপ্লয়ি কিছু দক্ষতাকে যাচাই করতে চান, যে কারণে তারা অনেক সময় রিটেন টেস্ট নেন বা ওরাল টেস্ট নেন, যেটার মাধ্যমে সেই ব্যক্তির বুদ্ধিমত্তা, তার জেনারেল নলেজ, তার ভাষাগত দক্ষতা, এই জিনিসগুলোকে আসলে যাচাই করার চেষ্টা করেন। আমরা যেটা আসলে দেখি যে ব্যাংকগুলোতে বা সরকারি চাকরির ক্ষেত্রে আমরা দেখে থাকি যে কিছু টেস্ট নেওয়া হয়, প্রিলিমিনারি টেস্ট, রিটেন টেস্ট। হ্যাঁ, এর মাধ্যমে দেখা যায় কি সেই সব জায়গায় আসলে কি ধরনের প্রশ্ন থাকে, জেনারেল নলেজ থাকে, তার মাধ্যমে আমি তার জেনারেল নলেজ কতটুকু ভালো তা জানতে পারি। সেখানে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া হয়, এটার মাধ্যমে তার অ্যানালিটিক্যাল স্কিল কেমন, তার ইন্টেলিজেন্স কেমন, সেটাকে আমি জানতে পারি। সেই সাথে ইংলিশ গ্রামার সম্পর্কে তার ধারণা কেমন, বা ইংলিশের দক্ষতা কেমন, বাংলা সম্পর্কে সে কতটুকু জানে। হ্যাঁ, অর্থাৎ এই যে তার জ্ঞান, তার ভাষাগত দক্ষতা, তার জেনারেল নলেজ, এই জিনিসগুলো যাচাই বাছাই করার জন্য নানান রকম টেস্ট নেওয়া হয়, তাই না? যে প্রিলিমিনারি টেস্ট নেয়, বিসিএস পরীক্ষাতে দেখো প্রিলিমিনারি টেস্ট হয় শুরুতে 200 নম্বরে, সেখান থেকে যারা আসলে উত্তীর্ণ হয়, সেখানে যারা উত্তীর্ণ হয় তারা আবার পরবর্তীতে রিটেন পরীক্ষা দেয়, সেই রিটেনে যারা উত্তীর্ণ হয় তারা আবার পরবর্তীতে ভাইবা বোর্ড ফেস করে। তাহলে এই টেস্ট হলো সেটাই, যে যেখানে একজন প্রার্থীর বুদ্ধিমত্তা, তার ভাষাগত দক্ষতা, তার সাধারণ জ্ঞান, এই জিনিসগুলোকে যাচাই করার মাধ্যমে তাকে আসলে পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়। অর্থাৎ যারা এই নানান রকম টেস্টে উত্তীর্ণ হতে পারে, এই প্রিলিমিনারি টেস্ট, রিটেন টেস্ট, এইসব টেস্টের মাধ্যমে যে নিজেকে প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমার ইন্টেলিজেন্স, আমার সাধারণ জ্ঞান, আমার ভাষাগত দক্ষতা সব দিকে আমি পারদর্শী, সে তখন সেই যেসব ক্যান্ডিডেটের আসলে এই সব দক্ষতা থাকে তাদেরকে আসলে ফাইনাল ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হয়। তাহলে এটা হলো বর্তমান সময়ে ব্যবহৃত অনেক জনপ্রিয় পদ্ধতি। ঠিক আছে। নাম্বার 4, এক্সপেরিয়েন্স। কিছু প্রতিষ্ঠান আছে যারা আসলে অভিজ্ঞতা ছাড়া কাউকে নিয়োগ দিতে চায় না। ঠিক আছে। সাম এমপ্লয়ার্স বিলিভ দ্যাট প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ইজ মোর ইম্পর্টেন্ট দেন পেপার কোয়ালিফিকেশনস, so they do not call fresh candidates for interview. This is not a sound policy because some freshers are really brilliant, enthusiastic and committed. বলা হচ্ছে যে কিছু প্রতিষ্ঠান আছে, কিছু নিয়োগদাতা এমন আছে, তারা মনে করে যে যাদের কাজের অভিজ্ঞতা থাকে তারাই আসলে কর্মক্ষেত্রে ভালো পারফরমেন্স করতে পারে, যে কারণে তারা দেখা যায় যে অভিজ্ঞতা থাকলেই তাদেরকে ইন্টারভিউর জন্য ডেকে থাকেন, এবং যারা একদম ফ্রেশার থাকেন তাদেরকে অনেক সময় ইন্টারভিউর জন্য ডাকা হয় না। কিন্তু এই পদ্ধতিটা আসলে সবসময় কার্যকর নাও হতে পারে, কারণ এমন অনেক ফ্রেশার আছে যারা অনেক ব্রিলিয়ান্ট হয়, যাদের কর্ম উদ্দীপনা অনেক বেশি থাকে, তারা অনেক আত্মবিশ্বাসী হয়, কাজের প্রতি ডেডিকেটেড হয়। ঠিক আছে। তবে এটা আসলে আমরা দেখে থাকি যে অধিকাংশ প্রতিষ্ঠানই যখনই নিয়োগ দেয় তারা বলে দেয় যে কাজে যেন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকেই তারা নিতে আগ্রহী। ঠিক আছে। 1 বছর, 2 বছর, 3 বছর, এরকম নানান রকম অভিজ্ঞতা আসলে অনেক প্রতিষ্ঠানই তার প্রার্থীর মধ্যে চায়, যে অভিজ্ঞ হলে তার কাজ করার দক্ষতাটা বেশি হবে, এরকম অনেকেই বিশ্বাস করে, এবং যারা অভিজ্ঞ তাদেরকেই ইন্টারভিউর জন্য ডাকে। নাম্বার 5 সেটি হলো স্ট্রেস ইন্টারভিউ। This is a special type of interview used to ascertain how a candidate will prove himself under conditions of exceptional stress and strain. এই পদ্ধতিটা একটু ব্যতিক্রমধর্মী। এটার মাধ্যমে আসলে একজন মানুষের স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষমতাটা কতটুকু সেটা যাচাই করার চেষ্টা করা হয়। কারণ কিছু জব রেসপন্সিবিলিটি এমন থাকে যেখানে আসলে একজন মানুষকে নানান রকম বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়, নানান রকম সমস্যার মধ্যে পড়তে হয়, তাকে অনেক রকম স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে হয়, এবং সেই স্ট্রেস নেওয়ার সক্ষমতা তার আছে কিনা সেটা যাচাই করার জন্যই আসলে স্ট্রেস ইন্টারভিউর আয়োজন করা হয়। Here, candidate is exposed to embarrassing questions and provoked in various ways to find out whether he is able to manage or work with such conditions. This kind of interview is useful to select candidates for the posts that require great presence of mind and calmness of temperament. অর্থাৎ এই ইন্টারভিউর মাধ্যমে একজন প্রার্থীকে নানান রকম এমবারেসিং বা বিব্রতকর প্রশ্ন করা হয়, তাকে নানান রকম জটিল পরিস্থিতির মধ্যে ফেলার চেষ্টা করা হয়, তাকে নানাভাবে
উত্তেজিত বা তাকে নানাভাবে রাগান্বিত করার চেষ্টা করা হয়। এর মাধ্যমে দেখা যায় যে তার মধ্যে আসলে মানসিক শক্তিটা কতটুকু আছে, তার মধ্যে ধীরতা স্থিরতা কেমন আছে, কঠিন সময়ে কঠিন পরিস্থিতিকে সামলানোর সক্ষমতা কতটুকু আছে। ঠিক আছে, এবং বেশ কিছু জব আসলে এমনও আছে যেখানে একজন মানুষের মানসিক দৃঢ়তা, তার ঠান্ডা মেজাজ, তার পরিস্থিতিতে ঘাবড়ে না যাওয়া, এরকম কিছু কোয়ালিটি আসলে থাকা দরকার। তো ওই ধরনের জবের জন্য আসলে এরকম স্ট্রেস ইন্টারভিউর আয়োজন করা হয়, যেখানে আসলে একজন ব্যক্তির মানসিক শক্তিটাকে, একজন ব্যক্তির স্ট্রেস নেওয়ার সক্ষমতাটাকে যাচাই বাছাই করা হয়। কারণ সবার আসলে মেন্টাল স্ট্রেংথ একরকম হয় না, তাই না? তাহলে যেসব জবের জন্য মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি দরকার হয়, ঠান্ডা মাথা অনেক বেশি দরকার হয়, ধৈর্যশীল হওয়া অনেক বেশি দরকার হয়, সেই সব জবের জন্য যাদেরকে সিলেক্ট করা হয় তাদেরকে এই ধরনের স্ট্রেস ইন্টারভিউর মধ্য দিয়ে যেতে হয়। অ্যান্ড নাম্বার 6, ডেপথ ইন্টারভিউ. Depth interview is such type of interview where the candidates are screened from various aspects. In this interview, candidates' academic qualifications, working experience, health condition, aptitude, stress, etc. are considered overally. It is an expensive and lengthy interviewing method. ডেপথ ইন্টারভিউ এটা আসলে এমন একটা প্রক্রিয়া যেখানে একজন ক্যান্ডিডেটকে নানানভাবে আসলে যাচাই বাছাই করা হয় এবং সেখানে তার একাডেমিক কোয়ালিফিকেশন, তার কাজের অভিজ্ঞতা, সেই সাথে তার স্বাস্থ্যগত মানে সে সুস্বাস্থ্যের অধিকারী কিনা, তার হেলথ কন্ডিশন কেমন, তার নানান রকম ইন্টারেস্টের ব্যাপারগুলো কি কি, সে কি করতে পছন্দ করে, কি করতে অপছন্দ করে, হ্যাঁ, তার স্ট্রেস নেওয়ার ক্ষমতা কতটুকু, এই জিনিসগুলোকে ওভারঅলি আসলে দেখার চেষ্টা করা হয়, যেটার কারণে এই ডেপথ ইন্টারভিউটা অনেকগুলো ধাপ অনুসরণ করে। আমাদের দেশে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো মূলত ডেপথ ইন্টারভিউর ব্যবস্থা করে থাকে, যেখানে তাদের নিয়োগ প্রক্রিয়াটা দেখা যায় 4টি বা 5টি ধাপ অনুসরণ করে। যেমন প্রথমত তারা হয়তো সিভিগুলো অ্যানালাইসিস করে, সেখান থেকে যে সিভিগুলো সবচেয়ে ভালো, সুন্দর, গোছানো এবং পরিশীলিত, সেই সাথে চমকপ্রদ, আবার যাদের জিপিএ ভালো, তাদেরকে তারা প্রথমত ইন্টারভিউর জন্য কল করে এবং প্রথমত তাদেরকে কিছু প্রিলিমিনারি টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে তাদের ইংরেজিতে দক্ষতা, ইংরেজি গ্রামাটিক্যাল দক্ষতা, ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেমস দেওয়া হয় যেগুলোকে সলভ করার সক্ষমতা, জেনারেল নলেজ, হ্যাঁ, এই জিনিসগুলোকে যাচাই বাছাই করা হয়। যারা সেই ধাপটা উত্তীর্ণ হতে পারে তাদেরকে পরবর্তীতে দেখা যায় গ্রুপ ডিসকাশন নামে আরেকটা ধাপের মধ্যে নিয়ে যাওয়া হয়, যে গ্রুপ ডিসকাশনের মধ্যে আসলে সিলেক্টেড কিছু ব্যক্তিকে একত্রিত করা হয়, তাদেরকে কোনো একটা টপিক দিয়ে দেওয়া হয়, সেখানে দুটো পক্ষ থাকে, মানে দুটো পক্ষ তারা করে দেয় যে কেউ এই টপিকটার পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে, এবং দেখা যাচ্ছে সেই কথা বলাটা তাদেরকে বলতে হবে ইংরেজিতে। তো সেক্ষেত্রে তারা তখন তাদের কমিউনিকেশন স্কিলটা দেখে, ইংরেজিতে দক্ষতা কেমন তা দেখে, ওই মানে অল্প সময়ের মধ্যে একটা টপিক নিয়ে অ্যানালাইসিস করার সক্ষমতা কার কতটুকু, সেই সাথে লিডারশিপ কোয়ালিটি দেখে যে হ্যাঁ, কে আগে ফ্লোর নিয়ে কথা বলছে বা কেউ একদম গুটিয়ে আছে, সে নিজেকে প্রকাশ করতে পারছে না, এই জিনিসগুলো দেখার চেষ্টা করে। তো যারা দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হতে পারে তাদেরকে তৃতীয় ধাপে নেওয়া হয়। তৃতীয় ধাপে অনেক সময় দেখা যায় সাইকোলজিক্যাল টেস্ট হয়, তাদেরকে নানা সাইকোলজি রিলেটেড কোয়েশ্চেন করা হয় এবং তাদের স্ট্রেস নেওয়ার ক্ষমতাটা কেমন সেটা যাচাই বাছাই করা হয়। পরবর্তীতে অনেক সময় দেখা যায় তাদেরকে তাদের কম্পিউটার স্কিল কেমন সেই জিনিসটাকে যাচাই করা হয়, যে তার কি আধুনিক যে প্রযুক্তি আছে, কম্পিউটারের যে নানান ফাংশনগুলো আছে, ডিজিটাল যে ফাংশনগুলো আছে, সেগুলো ব্যবহারের সক্ষমতা কতটুকু, সে কি এক্সেলে দক্ষ কিনা, সে কি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এইসব জিনিস ঠিকঠাক মতো করতে পারে কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো দেখা হয়। পরবর্তীতে আবার দেখা যায় যে যারা এই ধাপটাও পার হতে পারে তাদের অনেক সময় হেলথ কন্ডিশনকে আইডেন্টিফাই করা হয়, যে কার হেলথ কন্ডিশন কেমন। তো এই সবগুলো ধাপ পার হওয়ার পরে যে অল্প কিছু জন সিলেক্টেড হয় তাদেরকেই ফাইনাল ইন্টারভিউ বোর্ডের সামনে নিয়ে আসা হয়, অর্থাৎ তাদের যে টপ ম্যানেজমেন্ট থাকে বা বোর্ড অফ ডিরেক্টরস থাকে, তারা তখন তাদের সাথে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে তাদেরকে আরও যা কিছু জানা বাকি থাকে সেই প্রশ্নগুলো করে এবং সেখান থেকেই বেস্ট ক্যান্ডিডেটকে বেছে নেয়। তাহলে ডেপথ ইন্টারভিউ আসলে একটা
দীর্ঘ একটা প্রক্রিয়া এবং এটা আসলে অনেক এক্সপেন্সিভ। তবে এর মাধ্যমে একজন একজন ক্যান্ডিডেটকে আসলে সব দিক দিয়ে যাচাই বাছাই করার চেষ্টা করা হয়। তাহলে এগুলোই আসলে মূলত এমপ্লয়মেন্ট ইন্টারভিউ বা জব ইন্টারভিউ বা সিলেকশন ইন্টারভিউ, যেটাই আমরা বলি না কেন, মানে চাকরির ক্ষেত্রে এই ইন্টারভিউগুলোই আসলে, এই টেকনিকগুলোই আসলে বিভিন্ন প্রতিষ্ঠান যে যার প্রতিষ্ঠানের কাজের ধরন, তাদের আম, সামর্থ্য এবং তাদের প্রয়োজন অনুযায়ী আসলে বিভিন্নজন বিভিন্ন রকম টেকনিক